দেশে ৫ দশকের মধ্যে প্রথমবার ঋণাত্মক ধারায় নামল শিল্প খাতের প্রবৃদ্ধি। সবশেষ ২০২৫-২৬ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে যা ছিল ০.২৮% ঋণাত্মক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৬-এর জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে সার্বিক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২.২২%, যা আগের প্রান্তিকেও ছিল ৩%-এর ওপরে। এছাড়া ওই সময় শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল ১.১%। একই সময়ে কৃষি খাতের প্রবৃদ্ধিও ৩.৬৮ থেকে নেমে এসে ২.২ ঘরে। তথ্যপত্র বলছে, স্বাধীনতার সময়ের অর্থ বছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক ৪৬.৪৮%। এরপর গেল ৫ দশক ধরে যা ছিল ইতিবাচক ধারায়। উল্লেখ্য, ওই প্রান্তিকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও নেমে আসে ৪.৫%-এর নিচে। খাল উদ্ধার করতে গিয়ে খালেই বিলীন ১৩০০ কোটি টাকা। এলাকার জলাবদ্ধতা নিরসনে নেয়া আলোচিত ডিএনডি বাঁধ প্রকল্প কোনো কাজে তো আসেইনি, বরং উদ্ধার করা জায়গায় গরুর ঘাস চাষ করছেন প্রভাবশালীরা। শুধু তাই নয়, দখল আর ময়লার কারণে পানি উপচে ডুবছে সড়ক, ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাটের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে অপরিকল্পিত এইসব প্রকল্প। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। এটি নারায়ণগঞ্জ শহরের ফকির রোড এলাকার চিত্র। সামান্য বৃষ্টিতেই উপচে পড়ে পানি। ঠিক তখন বোঝার উপায় থাকে না এটি খাল নাকি রাস্তা। ফকির গ্রুপের দেয়াল ঘেঁষা ডিএনডি খালের একটি অংশে ঘাস চাষ করছেন খামারিরা। ফলে সংকুচিত হয়ে পড়েছে পানি প্রবাহিত হওয়ার ড্রেন, আর সেই পানিতেই তলিয়ে যাচ্ছে সড়ক, যা এলাকার নিত্যদিনের সমস্যা। প্রোডাক্টসের মালিক কাদের সাহেবের খামার আছে, আর ফকিরার মালিক ওর খামার আছে। বিশাল বড় বড় দুইটা খামার আছে। এই খামারে এই জায়গা থেকে ঘাস কেটে নেয়। ময়লা পরিষ্কার না করাতে পানিটা মনে করেন আর নিচে যায় না, না যাতে মনে করেন এই অবস্থা। এটি যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার ঘেঁষে যাওয়া ডিন্ডি খালের আরেকটি অংশ। এখানেও পানি যেতে না পেরে সামান্য বৃষ্টিতেই সমুদ্রে পরিণত হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। নারায়ণগঞ্জের হিরাঝিল এলাকার এই খাল যেন বদ্ধভূমি। স্থানীয় প্রভাবশালীদের দখলে বোঝার উপায় নেই এটি রাজধানীর পানি নিষ্কাশনের জন্য তৈরি করা প্রকল্প। ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকা ঘুরে আলোচিত ডিএনডি খালের এমন দুরবস্থার চিত্র দেখতে পায় ৭১ বিজনেস। ২০১৬ সালে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরার পানি নিষ্কাশনের জন্য ৫.৫ কোটি টাকায় ডিএনডি প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। পরে পাড় দখলমুক্ত রাখতে ৪৪ কিলোমিটারের ওয়াকওয়ে সহ নানা খাতে ব্যয় বাড়িয়ে উন্নীত করা হয় ১৩০০ কোটিতে, যার কাজ শেষ হয় ২০২৪ সালের জুনে। কিন্তু ফলাফল শূন্য। একটা খালের মাঝখানের কিছু অংশ আমি পুনর্খনন করলাম, তাহলে কি হলো? এটা তো পাম্প স্টেশন পর্যন্ত যেতে হবে। কাজেই পুরো বিষয়টাকে দায়িত্বশীল পর্যায়ে নিয়ে গিয়ে তারপর প্রজেক্ট হাতে নেওয়া উচিত ছিল। সো এখানে তো কি বলবো, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে বসে আছে। এই পদ্ধতিটা টোটালি রং। এই প্রকল্পের অধীন ঢাকার শ্যামপুর, ডেমরা ও হিরাঝিলের প্রায় সব অংশই এখন ময়লার ভাগাড়, যা তৈরি হয়েছে স্থানীয়দের অবহেলা আর প্রভাবশালী গোষ্ঠীর দৌরাত্ম্যে। এ কারণে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিপুল ব্যয়ে নির্মাণ করা ওয়াকওয়ে, যার কুফল ভোগ করছে পুরো ঢাকার মানুষ। যে প্রকল্পগুলো থেকে আমরা অর্থ খরচ করছি, কিন্তু এটার যে সুফল পাওয়ার কথা এটা পাচ্ছি না, সেটা তো কমপ্লিটলি বাংলাদেশের মানুষের করের টাকা হোক আর এই ঋণ করে হোক, এটা তো জনগণকেই ফেরত দিতে হয়। তাদেরকে এটা চিন্তার ভিতরে রাখতে হবে যে এটার বাস্তবায়নটা করার ক্ষেত্রে তাদের কী ধরনের পেশাদারি ভূমিকা তারা রাখলেন। সম্প্রতি প্রভাব মূল্যায়ন করতে গিয়ে আইএমএডি বলছে, দুর্বল পরিকল্পনার অনন্য নজির এই প্রকল্প। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি অর্থের যথেচ্ছ ব্যবহার যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, যার অন্যতম উদাহরণ এই ডিএনডি খাল। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ১৩০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন শেষ হলেও তা কাজে আসেনি বেশিরভাগ ক্ষেত্রেই, বরং বহু স্থান দখল হয়ে আছে রাজনৈতিক ক্ষমতার প্রভাবে, যা সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। ইমদাদ হোসাইন, ৭১, নারায়ণগঞ্জ। দাম বাড়িয়েও লাগাম টানা যাচ্ছে না বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকির ব্যয়। এই দুই খাতের বোঝা টানতে টানতে নাকাল অর্থ মন্ত্রণালয়। কেননা বিদায়ী অর্থ বছরে দিতে হয়েছে ৫৮,০০০ কোটি টাকা।
অবশ্য দাম বৃদ্ধি করা এবছর কিছুটা কমতে পারে সেই অঙ্ক। এই অবস্থায় বাজেটে ঘোষিত সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জোর দিতে হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরাও পরামর্শ দিয়েছেন পিডিবির অনিয়মে লাগাম টানার। রুহুল আমিরের রিপোর্ট। করোনার পর থেকেই অস্বাভাবিকভাবে বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকির পরিমাণ। 2021-22 অর্থ বছরে এই দুই খাতে 18,000 কোটি টাকা ছাড় করে অর্থ মন্ত্রণালয়। 2024-25 অর্থ বছরে যা বেড়ে দাঁড়ায় 68,500 কোটিতে। বিদায়ী অর্থ বছরেও সরকারকে এ খাতে খরচ করতে হয়েছে 58,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুতে ভর্তুকি বাবদ বরাদ্দ 37,000 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে দাম বাড়ানোর ফলে বছর শেষে তা কিছুটা কমে দাঁড়াতে পারে 30,000 কোটিতে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বদলে যেতে পারে সেই হিসাব। আবার কয়লা ভিত্তিক দুটো কেন্দ্রের দাম অনুমোদন না করায় সেখানেও বকেয়া ভর্তুকি দাঁড়িয়েছে প্রায় 4,000 কোটি। অন্যদিকে জ্বালানি তেলে দরকার না হলেও এলএনজিতে ভর্তুকি চাহিদা রয়েছে 13,000 কোটির, যদিও বাজেটে রাখা হয়েছে অর্ধেকের মতো। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে ভর্তুকি কমাতে সার্বজনীন ব্যবস্থার বদলে সুনির্দিষ্ট ভর্তুকির কথা বলা হয়েছে, যদিও এটি বাস্তবায়ন কঠিন বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইটস ডিফিকাল্ট অ্যাডমিনিস্ট্রেটিভলি ইমপ্লিমেন্ট করা। কিছুটা বিল্ট ইন করা আছে, যেমন 100 ইউনিটের নিচে হলে কমে পায় বিদ্যুৎ। এটা কিন্তু গরিবদের জন্য লাইফলাইন ট্যারিফ যেটাকে বলা হয়। তো সেটা ঠিকই আছে, সেটা ওইভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে করা হয়, সেলফ টার্গেটেড। এখন যদি বলা হয় যে পেট্রোল কেনার সময় আমার কাছ থেকে 120 টাকা নিবে, আরেকজনের কাছ থেকে 70 টাকা নিবে, এটা ইমপ্লিমেন্টেবল না। ভর্তুকি ইজ রিগ্রেসিভ, একটা রিগ্রেসিভ ট্যাক্সেশনের মতো। ভর্তুকি সাপোর্টটা যারা বেশি সুবিধাবাদী তারা বেশি ভর্তুকি পাচ্ছে, এবং তো এটা একটা মৌলিক রিফর্ম সংস্কার দরকার। চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতে কম খরচের কেন্দ্র বেশি চালানো, ক্রয় চুক্তি পুনর্মূল্যায়ন, অযৌক্তিক ক্যাপাসিটি চার্জ কমানো ও কেন্দ্রগুলোর প্রকৃত সক্ষমতা বের করার কথা বলা হয়েছে। প্রবলেম হচ্ছে পিডিবির যে মিসগভর্নেন্স যেটা আছে, মানে কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট যেটা আছে, সেটার কস্টটা তো এখন কনজিউমারদের উপরে চলে যাচ্ছে। তো আপনাকে পিডিবি ভর্তুকি নিক, কিন্তু আমাদেরকে দেখাতে হবে বছরের পর বছর পিডিবি কি উন্নতিটা করছে এনার্জি সেক্টরে, কি তাদের গভর্নেন্স ইমপ্রুভমেন্ট কি হচ্ছে। বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে চালু বিদ্যুৎ কেন্দ্র 137টি। এর বাইরে ভারত থেকেও আমদানি করা হচ্ছে বড় একটা অংশ। রুহুল আমিন, 71, ঢাকা। দায়িত্ব নেয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন খরচ করেছে সরকার, যা চাপ বাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি আয়োজিত এক কর্মশালায় কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বেড়েছে। তাই নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগ দিচ্ছে সরকার, যেখানে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ সময় তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী দেশে 10,000 মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে এবারের বাজেটে ট্যাক্স শিথিল রাখা হয়েছে। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে in 2 months I had to spend $2 billion to import petrol and other thing. তো এটা তো একটা যে কোনো দেশের জন্য তার রিজার্ভের উপর একটা বিরাট প্রেশার। তা আমরা যদি এই প্রেশারটাকে ইজ আউট করতে চাই, আপনারা এনজিও যারা আছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা রুরাল এরিয়াটাকে টেক কেয়ার করেন। সবশেষ অর্থ বছরের 11 মাসে রেকর্ড $5 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ $4.68 বিলিয়ন আসে যুক্তরাজ্য থেকে, আর $4 বিলিয়ন পাঠিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। ফলে ওই সময়ে মোট আয়ের 5 ভাগের 2 ভাগই এসেছে শীর্ষ 3 উৎস থেকে। এছাড়া মালয়েশিয়া থেকে $3 এবং যুক্তরাষ্ট্র থেকেও আসে $3.25 বিলিয়ন। যদিও বছর ব্যবধানে অর্থপ্রবাহ কমেছে মার্কিন প্রবাসীদের কাছ থেকে। প্রতিবেদন অনুযায়ী 11 মাসে ঢাকা বিভাগে আসে সর্বোচ্চ $17 বিলিয়ন বা অর্ধেকের ওপরে, আর $9 বিলিয়ন আহরণ করে দ্বিতীয় অবস্থানে ছিল চট্টগ্রাম বিভাগ। আগামীতে পোশাক খাতের রপ্তানিতে আরও বড় চ্যালেঞ্জ হয়ে সামনে আসবে প্রতিযোগিতা সক্ষমতা।
যা মোকাবিলায় শুল্কমুক্ত বাজার সুবিধা ও উৎপাদন ব্যয় কমানোর কথা বলছেন উদ্যোক্তারা। বাইলা ফিউচার সামিটে বিষয়টি উঠে আসে। এই সময় ইউরোচেম বাংলাদেশের চেয়ারপারসন জানান, ইউরোপের বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তির বিকল্প নেই। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, তরুণ উদ্যোক্তাদেরকে সুযোগের অপেক্ষায় না থেকে সুযোগ সৃষ্টিতে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে সরকার সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বাইলা সামিটের প্রথম দিনের প্রযুক্তি পণ্যের প্রদর্শনী করে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। I see them as an opportunity to modernize, innovate, move up the value chain and strengthen Bangladesh's position as a world-class manufacturing hub. Europe has been Bangladesh's largest export outlet for decades, but our relationship has always been more than that. সরকার কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে কাজ করছে। শেরপুরের একমাত্র বেসরকারি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজে নষ্ট হয়ে গেছে প্রায় 70,000 বস্তা বীজ ও খাবার আলু। এতে চরম ক্ষতির মুখে কৃষক ও ব্যবসায়ীরা। বীজ নষ্ট হওয়ায় আগামী মৌসুমে চাষ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও দুর্ঘটনা মেনে নিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিচ্ছে মালিকপক্ষ। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুর সদর উপজেলার তাজ কোল্ড স্টোরেজ লিমিটেড 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার জেলার একমাত্র বেসরকারি এই কোল্ড স্টোরেজেই অ্যামোনিয়া গ্যাস লিকেজে নষ্ট হয়েছে 70,000 বস্তা বীজ ও খাবার আলু। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, আগামী মৌসুমে চাষের জন্য এই বীজই ছিল তাদের একমাত্র ভরসা। এখন তা নষ্ট হয়ে যাওয়ায় নতুন বীজ সংগ্রহ নিয়ে দিশাহারা তারা। অন্যদিকে খাবার আলু নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। তাজ কোল্ড স্টোর কর্তৃপক্ষ যে করছে, গাফিলতির কারণে অনেক মাল নষ্ট হয়েছে। এর মধ্যে আমার অনেক মাল আছে, আমার 2000 বস্তার মধ্যে আমার 1000 মাল নষ্ট হয়েছে। এদের অবহেলার কারণে একবার না প্রতি বছর আমরা কিছু আলু আমরা নষ্ট পাই। ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী কর্মকর্তা জানান, নষ্ট আলু বাজারে আনা নিয়ে সতর্ক আছে প্রশাসন, আর বীজ আলুর ক্ষতির পরিমাণ নিরূপণ করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যেটা আমি ডিসি স্যারকে অবহিত করব এবং এটা প্রতিবেদন আকারে ডিসি স্যারের কাছে দেওয়া হবে। তারপর ডিসি স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং এখানে আমাদের নিরাপদ খাদ্য অফিসারও আছেন, উনিও এটা টেস্টের ব্যবস্থা করবেন। মালিকপক্ষ বলছে, হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় হিমায়িত গুদামটিতে ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস। এতে অল্প সময়ে নষ্ট হয়ে যায় সংরক্ষিত আলু। ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সব পক্ষের সাথে বৈঠক করবেন তারা। ক্ষতিগ্রস্ত মজুতদারদের নিয়ে কোম্পানি এবং মজুতদারদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব। জেলায় গত মৌসুমে 5,045 হেক্টর জমিতে উৎপাদন হয় প্রায় 1,09,000 মেট্রিক টন আলু। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।